আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় সমৃদ্ধির জন্য সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গুলশানে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর আগে পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ঢাকা সেনানিবাসে যান। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঈদের নামাজ শেষে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে স্ত্রী ও পরে মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় সহকর্মীদের নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান। সেখান থেকে বেরিয়ে উপস্থিত জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে জনগণের কাছে সমাদৃত হচ্ছেন প্রধানমন্ত্রী। সরকার যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য তিনি যে কাজগুলো করে যাচ্ছেন সেই কাজের কারণেই আজকে তিনি জনসমাদৃত, আজকে তিনি সবার কাছে তিনি অভিনন্দিত। পরে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং বনানী সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবরে যান প্রধানমন্ত্রী। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরেও দোয়া করেন তিনি। সেখান থেকে গুলশানের বাসায় যান প্রধানমন্ত্রী। বাসভবনের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, দেশের সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের নানা প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহার জামাত। মুষলধারে বৃষ্টির মধ্যে সকাল ৯টায় হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বড় জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ার খোলা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30টায় দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে খুলনা সার্কিট হাউস ময়দানের পরিবর্তে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7টায় টাউন জামে মসজিদে। নাটোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 6:45টায় ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জয়পুরহাট সহ অন্য সব জেলাতেও বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনেকেই তাদের গ্রামের বাড়িতে কোরবানির ঈদ পালন করছেন। ঈদের জামাত আদায় করে মন্ত্রীদের কেউ কেউ সাংবাদিকদের সাথে আলাপকালে কোরবানির ত্যাগের আদর্শকে ধারণ করে দেশ ও সমাজ গড়ার আহ্বান জানান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। নিজ জেলা ঠাকুরগাঁয়ের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের যারা দুস্থ দরিদ্র বৈষম্যের শিকার হয়ে আছেন তাদের বৈষম্যকে দূর করে আমরা এখানে একটা সাম্যের বাংলাদেশ আমরা নির্মাণ করি। আল্লাহ তাআলার কাছে আমাদের এই দোয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দেন আমরা সেই কাজগুলো করতে পারি। বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। গৌরনদীর শরিকল স্কুল ময়দানে ঈদের নামাজ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন দেশের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীর দোয়া কামনা করেন। আমাদের দেশে আমাদের নবনির্বাচিত সরকার একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য কাজে নিয়োগ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য দেশবাসীর কাছে পবিত্র ঈদের দিনে আমরা দোয়া কামনা করি। কুমিল্লায় নগরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। যে যেখানে আছে ওইখানে সততার সাথে দায়িত্ব পালন করি, তাহলে দেশ এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ এই সরকার ওইভাবে এগিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা চাই। টাঙ্গাইলে অন্যদের সাথে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।
কোরবানির ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে আদর্শ সমাজ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত শেষে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তিনি। যত ভালো লাগা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছু কোরবানি দেব শুধু আল্লাহর হুকুম মানার প্রয়োজনে। তো এই শিক্ষাটা যদি মুসলিম জাতি তার জীবনে, সমাজে, সংসারে, রাষ্ট্রে, সারা দুনিয়ায়, সভ্যতায় যদি শুধু আল্লাহর হুকুমের উপরেই নিজে এবং সমাজ চলতে পারে, তাহলে সারা জীবনেই কিন্তু শান্তি এবং কল্যাণ বিরাজ করে। ইসলামের ইতিহাস থেকে ত্যাগের শিক্ষা নিয়ে যথাযথ ভাব গাম্ভীর্যে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে পূর্ব রামপুরায় ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, গভীর অর্থনৈতিক সংকটে রয়েছে দেশ, যেখান থেকে উত্তরণে বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। কোরবানির সময় আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানায় বিরোধী দলীয় চিফ হুইপ। শিশু থেকে শুরু করে বয়স্ক তারা ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ছিনতাই, রাহাজানি ইত্যাদি হচ্ছে এবং প্রত্যেকটা এলাকায় মাদকের যে কারবারি সিন্ডিকেট সেটা পূর্বের তুলনায় আরও যেন বৃদ্ধি পেয়েছে। ফলে এই যে আইন শৃঙ্খলার অবনতি, এইটা তো সরকারকে দায়িত্ব নিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যেই অর্থনৈতিক এই সংকট কাটিয়ে তোলার জন্য সরকার ব্যবস্থা নেবে। সেই জায়গা থেকে আমরা বলেছি বিরোধী দল সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। জুলাই গণ অভ্যুত্থানে হামলাকারীদের অবিলম্বে বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল। সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এ সময় দলের নেতাকর্মীদের ঈদ পরবর্তী কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় থাকার নির্দেশনা দেন তিনি। ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আছেন সহকর্মী নাজিবুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। নাজিব, বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। দুপুর 12টার পর থেকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকাগুলোতে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং দুপুর 1:30টা নাগাদ কিন্তু এখানকার যিনি প্রশাসকের দায়িত্বে আছেন আব্দুল সালাম, তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি এলাকায় বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হচ্ছে। শুধু ধানমন্ডি এলাকায় নয়, দক্ষিণ ঢাকার অন্যান্য যে সকল এলাকা রয়েছে সেই সবগুলো এলাকায় কিন্তু একযোগে কাজ শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং তারা আগেই বলছিল যে 8 ঘন্টার মধ্যে তারা প্রথম দিনের বর্জ্যটি অপসারণ করবে এবং সে লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু তারা কাজ করছে। এদিকে কিন্তু মিরপুরেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুপুর 2টা থেকে 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু করেছে। সেখানে মীর শাহে আলম সেই অনুষ্ঠানটির উদ্বোধন করবেন কিছুক্ষণের মধ্যেই। আর এই দক্ষিণের যে প্রশাসক রয়েছেন তিনি কিন্তু উদ্বোধনে বলছিলেন যে নগরবাসীর সহায়তা যদি আরও বেশি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু 8 ঘন্টায় প্রথম দিনের বর্জ্যটি তারা অপসারণ করতে পারবে। সেই সাথে একটি বড় সমস্যা প্রতিবারই আমরা দেখি, সেটি হচ্ছে পশুর হাটের বর্জ্য। সেটি প্রধান সড়কগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেই পশুর হাটের বর্জ্য কিন্তু অপসারণটি করা হবে আজকের মধ্যেই, সেটি জানিয়েছেন এখানকার প্রশাসক। সেই সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়ও কিন্তু যে সকল হাটগুলো রয়েছে সেখানকার কোরবানির বর্জ্য এবং পশুর হাটের বর্জ্য সেটি কিন্তু একসাথে
অপসারণ করবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকরা। সেই সাথে আপনাদেরকে আরেকটু তথ্য যদি জানাই যে একযোগে প্রায় 35,000 কর্মকর্তা কর্মচারী পরিচ্ছন্নতা কর্মী মূলত তারা কিন্তু এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন। সেই সাথে আরেকটি ব্যাপার হচ্ছে যত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন কর্মরত তারা কিন্তু এই ছুটি বাতিল করা হয়েছে তাদের এই বর্জ্য অপসারণ কার্যক্রমের জন্য। শাওন, জানছিলাম ঢাকা সিটি পরিচ্ছন্নতা অভিযানের খবর। এবার কুরবানির চামড়া বেচাকেনা এবং সংরক্ষণ কার্যক্রম জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, চামড়ার সংগ্রহের কি খবর আপনার কাছে রয়েছে? এবার চামড়ার দামই বা কেমন দেখছেন আপনি? শাওন, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে। এইখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে চামড়ার সংগ্রহ কিন্তু মোটামুটি বেশ, এখানে চামড়া দেখতে পাচ্ছেন এবং এই আমার ঠিক পেছনেও কয়েকটা ট্রাক রয়েছে, ট্রাক বোঝাই চামড়া রয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চামড়ার দামটা কিন্তু কমে যাচ্ছে এবং এখানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু চামড়া এনে স্তূপ করা হয় এবং এখান থেকেই রাজধানীর বড় একটি অংশ চামড়া বেচা কেনা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা ফরিয়া অর্থাৎ যারা বিভিন্ন জায়গা থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে চামড়া কিনে এনে এখানে বিক্রি করেন তারা এবং মাদ্রাসার প্রতিনিধিরাও এখানে আসছেন। তাদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা আমরা লক্ষ্য করছি, কারণ চামড়ার দামটা তারা পাচ্ছেন না। অনেকে বলছেন যে আসলে তারা বিভিন্ন জায়গা থেকে আসলে চামড়া কিনেছেন যেখানে 500 থেকে 600 টাকায়, এইখানে দামই হাঁকা হচ্ছে একটা বড় আকারের চামড়ার দামই হাঁকা হচ্ছে 550 থেকে 550 টাকায়। অর্থাৎ তারা যে দামে চামড়া কিনে নিয়ে এসছেন আসলে সেই দামটাও তারা পাচ্ছে না বলে তারা জানিয়েছেন। একটি বিষয় কিন্তু জানিয়ে রাখি, সেটা হলো কিন্তু এই বছর চামড়ার দাম ঢাকা শহরে লবণযুক্ত চামড়ার দাম কিন্তু নির্ধারণ করা হয়েছে 62 থেকে 67 টাকা বর্গ ফুট। সে তুলনায় একটা বড় আকারের চামড়া কিন্তু বলা যেতে পারে এখানে নামমাত্র মূল্যে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। তবে লবণও কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সরকারের পক্ষ থেকে প্রায় 17 কোটি টাকার মতো লবণ কিন্তু এই ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বিনামূল্যে। সেক্ষেত্রে চামড়ার দামটা কিন্তু ন্যায্য দাম এবার পাওয়ার কথাই ছিল। ব্যবসায়ীরা বলছিলেন গত বছর বড় চামড়া 800 থেকে 1000 টাকা বিক্রি করতে পারছেন, সেক্ষেত্রে এবার আমরা দেখতে পাচ্ছি 550 থেকে 500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এটি আসলে হতাশাজনক এবং অনেকে হয়তো আশঙ্কা করা হচ্ছে যে সামনে হয়তো অন্যান্যবার আমরা যেটা দেখেছি যে অনেকে চামড়া রাস্তায় ফেলে গিয়েছেন, অনেকে পুঁতে ফেলেছেন, সেই ধরনের ঘটনা ঘটার কিন্তু এক ধরনের আশঙ্কা কিন্তু এবার দেখা দিয়েছে। তো শাওন, এই ছিল আমার কাছে রাজধানী সায়েন্স ল্যাব মোড়ের চামড়া বেচাকেনা খবর। কুরবানির চামড়ার খবর জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী 11 জুন বাজেট ঘোষণা করা হবে। বাজেটে শুধু প্রবৃদ্ধির কথা চিন্তা করলে হবে না, অর্থনীতির সুফল সাধারণ মানুষকে পেতে হবে। সকালে চট্টগ্রামের কাট্টলী দারুস-সালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে চট্টগ্রামে ঈদুল আজহার সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে নগরীর জমিয়াতুল ফালা জাতীয় মসজিদে। নামাজ শেষে অর্থমন্ত্রী আরও বলেন, অর্থনীতির সুফল সাধারণ মানুষকে পৌঁছে দিতে দ্রব্যমূল্য কমানোর অপ্রাণ চেষ্টা করছে সরকার। বাংলাদেশের অর্থনীতির সুফল তো সাধারণ মানুষ পেতে হবে, খালি প্রবৃদ্ধির কথা চিন্তা করলে তো হবে না। এই প্রবৃদ্ধির মাধ্যমে দেশের সাধারণ মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করতে হবে, অর্থনীতির সুফল পেতে হবে। পরিবার থেকে অনেক দূরে আরেকটি পরিবারের সঙ্গে ঈদ পালন করেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবলের দলের সদস্যরা। ঈদের দিন অনুশীলনও করেছে শেখ মোরসালিন আনিসুর রহমান জিকোরা। ইউরোপের মাটিতে খেলতে যাবে টিম বাংলাদেশ, তাই ঈদের দিনও ফুরসত নেই জামাল ভুঁইয়াদের। নতুন কোচ থমাস ডুলির তত্ত্বাবধানে অনুশীলন চলেছে পুরোদমে। সকালে টিম হোটেলে নামাজ আদায়ের পর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রস্তুতি নিয়েছে দল। আগামী 5 জুন ফিফা ফ্রেন্ডলিতে সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় এনে দেশের মানুষকে খুশি করতে চান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। পরপর 3টা ঈদ বাসার বাইরে করা, তো এটা আসলে টাফ। তারপরেও দেশের হয়ে আমরা প্রতিনিধিত্ব করছি। মুসলিমদের জন্য অবশ্যই আনন্দের দিন। ফ্যামিলির সাথে করতে পারতেছি না, একটু খারাপ লাগতেছে, কিন্তু দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।